চাকরির জন্য এবং আমাকে কিছু করার সুযোগ করে দেওয়ার জন্য। আজকে প্রথমত বিপক্ষের প্রথম বক্তা এসে ঠিক একই সংজ্ঞান করে দিলেন যা আমার পক্ষের প্রথম বক্তা করে দিল। এর মাধ্যমে আসলে তাদের বিতর্কিতমূলক অবস্থান প্রকাশ পায়। দ্বিতীয়ত তিনি একটা প্রশ্ন করে গেলেন যে আসলে দরিদ্রতা দুর্নীতি করছে তাদের অভাবের কারণে। আজকে আমার তাদের কাছে প্রশ্ন যে আপনি কতজন দরিদ্র মানুষ দেখাতে পারবেন যে তারা আজকে বেশি দুর্নীতি করছে? আজকে আপনার কাছে আপনাকে বরঞ্চ দেখতে সেই প্রভাবশালী ব্যক্তিরা, সেই ক্ষমতাশীল ব্যক্তিরা, সেই ক্ষমতাশীল দলের রাজনৈতিক ব্যক্তিরা, সেই সিন্ডিকেটের মূল হোতারা আজকে তাদের মূল অবস্থান ছিল এরকম যে আমি একজন দরিদ্র মানুষ, আমি দুর্নীতি করবো, আমার অভাব আছে, আমি দুর্নীতি করবো। কিন্তু আমি মনে করি আজকে কি দরিদ্র মানুষরা তাদের পরিশ্রমের মাধ্যমে, তাদের অর্থবসায়ের মাধ্যমে কি নীতিনৈতিকতার মাধ্যমে কি সঠিকভাবে ব্যবহার করে একটা ভালো মানুষ হতে পারে না? আজকে আমরা উদাহরণ দেখিয়ে দিতে পারি যে বাংলাদেশ সরকারের সাথে গভর্নর আতিউর রহমানের কথা। তিনি একটা দরিদ্র অবস্থান থেকে তার অর্থবসায়ের মাধ্যমে বাংলাদেশের একজন গভর্নর হয়ে উঠেছিলেন। আজকে তারা তো বারবার বলছেন যে আমি দরিদ্র, আমার অভাব আছে, তাই জন্য আমি দুর্নীতি করবো। এটা তো কোনো ভিত্তি নাই। আজকে আমি দরিদ্র, আমি আরো পরিশ্রম করবো, আরো অর্থবসায় করবো, তার মাধ্যমে আমি আমার নীতি প্রতিষ্ঠা করবো। আজকে আমরা যে সকল যুক্তির মধ্য দিয়ে আজকে আমরা বোঝাতে চাচ্ছি যে সীমাহীন লোকটা এসে দুর্নীতির কথা কারণ তার কথাটা ছিল দুর্নীতির মূল চালের ধনী ব্যক্তিরা। আজকে যুক্তরাষ্ট্রের সম্পদ গবেষণা প্রতিষ্ঠান ওয়েলথের তথ্য মতে অতি ধনীর সংখ্যা বাড়ানোর থেকে বাংলাদেশ বিশ্বের প্রথম এবং আগামী 5 বছরে বাংলাদেশে 11.4% হারে অতি ধনীর সংখ্যা বাড়বে। এর মাধ্যমে আমরা কি বুঝতে চাচ্ছি? আজকে বাংলাদেশে একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদ, একটা বিশাল পরিমাণ সম্পদ একটা নির্দিষ্ট ক্ষুদ্র গোষ্ঠীর মধ্যে আবদ্ধ হয়ে যাচ্ছে। আজকে যখন একটা মানুষ অনেক টাকার মালিক হয়ে যাচ্ছে ঠিক তখনই তার মধ্যে দিয়ে অর্থের অপব্যবহার করা শুরু হচ্ছে। সে আইনটাকে মেনে নিতে যাচ্ছে, তার অর্থ